আজ সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ 26,000 চাকরি সুতোয় ঝুলছে। সেই চাকরি বাতিল হবে কিনা, কি বলে সুপ্রিম কোর্ট? হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে, স্থগিতাদেশ বহাল রইল চাকরি বাতিলে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল। 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি। আপাতত বহাল থাকছে 26,000 চাকরি। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, সুপ্রিম কোর্ট আজ কি জানালো? শুনানি পিছিয়ে গেল। একেবারে মিমি, দেখো আজকে শুনানি পিছিয়ে যায়, অন্ততপক্ষে 3 সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 6ই অগস্ট পরবর্তী শুনানি হবে এসএসসি মামলার। এবার এই যে 3 সপ্তাহ, তার মধ্যে কি কি হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজকে এই আগামী দিনে মামলা কিভাবে চলবে তার একটি গতি প্রকৃতি ঠিক করে দিয়েছেন। সেক্ষেত্রে যারা মামলার অংশগ্রহণকারীরা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এসএলপি এবং রিট পিটিশন দাখিল করা হয়েছে। এসএলপি এবং রিট পিটিশন যেগুলি দাখিল করা হয়েছে তাদের ক্ষেত্রে যদি কোনো বক্তব্য থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যেরকম একটি পার্টি, এর পাশাপাশি এসএসসি একটি অংশ রয়েছে, যারা চাকরি হারারা রয়েছে, যারা মূল মামলাকারীরা ছিলেন, যারা চাকরি পাননি, যারা মূল মামলাকারীরা ছিলেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের এরকম 5টি অংশ তিনি ভাগ করে দিয়েছেন এবং তাদের সঙ্গে নোডাল অফিসার হিসেবে বেশ কিছু আইনজীবীকে তারা যোগ করে দিয়েছেন। এই আইনজীবীরা কি করবেন, যে এই যে যারা মামলাকারীরা রয়েছেন, যাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে, তাদের তরফ থেকে যদি কোনো বক্তব্য থাকে, এসএলপি বা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে কোনো যদি এফিডেভিট থাকে, সেগুলো তারা এফিডেভিট আকারে জমা দেবেন আগামী 2 সপ্তাহের মধ্যে। এর সঙ্গে সঙ্গে গোটা মামলার একটি টাইমলাইন তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ এসএসসি দুর্নীতির যে একেবারে যখন থেকে সূত্রপাত হয় এবং তার পরবর্তীকালে মামলা যেভাবে এগিয়ে চলে তার বিভিন্ন ডেডলাইন, সেগুলো ধরে ধরে একটা টাইমলাইন তৈরি করতে বলা হয়েছে এবং সেই টাইমলাইনও কিন্তু 2 সপ্তাহের মধ্যে কোলাবোরেট করতে হবে। এর সঙ্গে সঙ্গে এসএসসির তরফ থেকে যদি তাদের কোনো বক্তব্য থাকে, তাদের যদি কোনো কাউন্টার আর্গুমেন্ট থাকে, সেই সমস্ত বক্তব্য তারা জানাতে পারবেন। এই 5 অংশের বাইরে যদি কেউ তাদের নিজেদের বক্তব্য জানাতে চান বা তারা যদি কেউ এই মামলার সঙ্গে যুক্ত হতে চান, তারা নিজেদের বক্তব্য 5 পাতার মধ্যে এফিডেভিট আকারে জমা দিতে পারবেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে সিবিআই এর তদন্ত কতদূর অবধি চলেছে, অর্থাৎ সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে দাঁড়িয়ে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম তারা দাবি তোলেন যে সিবিআই এর তদন্ত কতদূর এগিয়েছে এবং তাদের কি স্ট্যাটাস সেটাও জানাতে হবে। ফলে সেই নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এই সমস্ত তথ্য কম্পাইল করার পর এই 2 সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য কম্পাইল করা হবে এবং তারপর 3য় সপ্তাহের প্রথম মঙ্গলবার অর্থাৎ 6ই অগস্ট পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্টের মূল লক্ষ্য আজকে কি ছিল? মূল লক্ষ্য ছিল যে এই গোটা মামলা, যেটি বিভিন্ন যার আঙ্গিক রয়েছে, সেই বিভিন্ন আঙ্গিককে একটি নির্দিষ্ট ছকের মধ্যে বেঁধে ফেলা, যাতে মামলাটি বুঝতে এবং মামলাটির হিয়ারিং এ যখন বিস্তারিত হিয়ারিং হবে তখন যাতে সব অংশের কথা যাতে শুনতে পারে সুপ্রিম কোর্ট, সেই বিষয়টি সুনিশ্চিত করা। যদিও আগের বার অর্থাৎ 7ই মে যখন শেষ শুনানি হয়েছিল, তখন যে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদেরকে কিভাবে আলাদা করা হবে এবং কিভাবে আলাদা করবে এসএসসি, তারা এখনো পর্যন্ত কোনো সেই বিষয়ে যে তারা কোনো এফিডেভিট দেয়নি, সেই প্রসঙ্গও আজকের যে বক্তব্য ছিল পিটিশনারদের তরফ থেকে সেখানে তোলা হয়। ফলে এটাও দেখার রয়েছে যে এসএসসির তরফ থেকে কোনো বক্তব্য, অর্থাৎ যোগ্য অযোগ্যদেরকে কোনোভাবে আলাদা করা সম্ভব কিনা সে প্রসঙ্গে কোনো বক্তব্য তারা পেশ করেন কিনা, এবং এফিডেভিটে বিভিন্ন ক্ষেত্রদের থেকে, বিভিন্ন পক্ষদের থেকে কি কি বক্তব্য উঠে আসে। তারপর 6ই আগস্ট চূড়ান্ত শুনানি হবে এবং তারপর মামলার গতি প্রকৃতি সেদিকে এগোবে। যতদিন না পর্যন্ত সেই শুনানি হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই 25,573 জন যারা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছিল, তাদের চাকরির প্রতি যে চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে যে স্থগিতাদেশ ছিল সুপ্রিম কোর্টের, সেটাও বহাল থাকলো। মিমি, ধন্যবাদ মৈত্রী। আমরা শুনবো মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য। আদালত আজকে গাইডলাইন ঠিক করে দিয়েছেন যে আগামী দিনে কিভাবে শুনানি হবে। আদালত কয়েকটি হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন মূল অ্যানসারিং রেসপন্ডেন্ট এসএসসি, বোর্ড, সিবিআই, রিট পিটিশনার, যারা এগ্রি পার্টি, তারা প্রত্যেকেই তাদের কাউন্সিলরা তার বক্তব্য রাখবেন। 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি 3য়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6ই আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে।
আমরা তো প্রথম থেকেই আশাবাদী, আমরা নিরাশা দেখছি না, কারণ আমরা 17 রকম এলিগেশনের মধ্যে আমরা পড়ি না, আমাদের বিরুদ্ধে কোনো কিচ্ছু অভিযোগ নেই। যখন ফর্ম ফিল আপ হয়েছে ফর্ম ফিল আপ করেছি, যখন যেভাবে পরীক্ষা দিতে বলা হয়েছে সেভাবে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষা দিয়ে কি আমি আমার খাতাটা কি গুছিয়ে রাখতে যাব? আমরা চাই আমাদের মান সম্মান আবার সগৌরবে ফিরে যেতে পাই, সেটার জন্য আমাদের লড়াই। আমরা চাই যে পুরোপুরি এসএসসি আমাদের লিস্ট আলাদা করে দেওয়া হোক, আমাদের বিরুদ্ধে এলিগেশন সম্পূর্ণভাবে তুলে দেয়, এটা আমাদের মেনলি আমাদের চাওনা। 2016 সালের প্যানেল তলব করল হাইকোর্ট। 42,000 চাকরি প্রাপ্তদের তালিকা তলব বিচারপতির। 2016 প্রাথমিকের প্যানেল তলব হাইকোর্টের। কারা চাকরি পেলেন, তালিকা কোথায়, প্রশ্ন বিচারপতি। 30 জুলাইয়ের মধ্যে প্রাথমিকের নিয়োগ তালিকা তলব। অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 2016, যেখানে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে। সেই 42,000 প্রাথমিক শিক্ষক কারা কারা চাকরি পেলেন, নিয়োগ তালিকাটা কোথায়, নিয়োগ তালিকা কারা কারা রয়েছে, কাদের নাম রয়েছে, সেই তালিকাটা তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা 30 জুলাই। প্রসঙ্গক্রমে বলা যায় এর আগেও তালিকা তলব হয়েছিল, কিন্তু সেই মামলা ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। কিন্তু নতুন মামলা সোমনাথ সেন সহ কয়েকজন মামলা করেন। সেই মামলার প্রতি নিয়োগ প্রক্রিয়ায় এক্ষেত্রে যে আইন ছিল প্রাথমিকের ক্ষেত্রে, তার অতিরিক্ত 5% প্যানেল, অর্থাৎ অতিরিক্ত 5% প্যানেল প্রস্তুত করার কথা, সেই প্যানেল প্রস্তুতি হয়নি, এই হচ্ছে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে নতুন মামলা, সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া তার প্যানেল প্রকাশিত হয়েছিল এবং 2017 সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। কাজে যে প্যানেল এক্সপায়ারি প্যানেল, সেই প্যানেল নিয়ে এই মামলা কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। বিচারপতি অমৃতা সিনহা বলে প্যানেল এক্সপায়ার হতে পারে, তার মানে এই নয় যে প্যানেলটা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু প্যানেলটা সেটা তো নাম কাদের রয়েছে, কারা কারা সেই প্যানেলে জায়গা পেয়েছে সেটা তো থাকবে। সেই তালিকাটা কোথায়, সেই তালিকাটাই 30 জুলাই তিনি তলব করলেন এবং সেদিনই এই মামলার পরবর্তী শুনানি এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন কি স্ট্যান্ড হয় সেটা এখন দেখা। ধন্যবাদ অর্ণব। গত 17 জুনে সেই ভয়াবহ দুর্ঘটনার কথা ভুলে যাননি নিশ্চয়ই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশন ছাড়ার পরপরই সেই দুর্ঘটনা ঘটে। 11 জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। আর এই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় এবার বিস্ফোরক রিপোর্ট। নিয়মই জানেন না চালক এবং স্টেশন মাস্টার। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে তাই বলা হয়েছে। অটো সিগন্যালের নিয়ম না জানার উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আর কি কি রয়েছে রিপোর্টে আমরা কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এর আগে আমরা দেখেছিলাম যে স্টেশন মাস্টারকে, রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টারকে শোকজ করা, তাকে সাসপেন্ড করা হয়েছিল। 3 জন আরো তার সঙ্গে সাসপেন্ড হয়েছিল এই দুর্ঘটনার পর। আজ ঠিক কি বলা হয়েছে এই রিপোর্টে? দেখো, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি যে রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্ট মোতাবেক ভারতীয় ট্রেনের পরিচালন ব্যবস্থা সম্পর্কে অন্তত অটো সিগন্যালিং এলাকাতে তিনি প্রশ্ন তুলেছেন যে চালক এবং স্টেশন মাস্টার যারা রয়েছেন তাদের মধ্যে সংযোগ বা সমন্বয় কতটা বজায় রয়েছে তা নিয়ে। সিসিআরএস এর যে রিপোর্ট সেখানে প্রথম পয়েন্টেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে যেখানে TD 912 ফর্ম দেওয়া উচিত ছিল সেখানে দেওয়া হয়েছে TA 912 ফর্ম। অর্থাৎ দুর্ঘটনার দিনই আমরা বলেছিলাম যে ফর্মের যে গন্ডগোল রাঙাপানি স্টেশন ম্যানেজার তিনি করেছিলেন এবং যে ট্রেনের ফর্ম দেওয়া দরকার ছিল সেটা না দেওয়ার কারণে যে প্রক্রিয়া মেনে এই অটোমেটিক সিগন্যাল জোনে ট্রেন চালাতে হয় সেটি জানতে পারা যায়নি। সিসিআরএস সেই বিষয়টা উল্লেখ করে বলেছেন যে অটোমেটিক সিগন্যাল জোনে সেখানে স্টেশন মাস্টার এবং ট্রেনের যারা চালক ছিলেন তারা তাদের নিজেদের ট্রেন পরিচালন সম্পর্কে তাদের যে সম্যক জ্ঞান থাকা দরকার সেটা নিয়ে, অর্থাৎ তাদের অজ্ঞতা, এই প্রশ্নটা তুলে দিয়েছেন হচ্ছে সিসিআরএস তার রিপোর্টে। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ট্রেনটি যিনি গুডস ট্রেন যেটি ছিল অর্থাৎ পণ্যবাহী ট্রেন, তার যিনি চালক ছিলেন এবং যিনি গার্ড ছিলেন তাদের কারুর কাছে ওয়াকি টকি ছিল না। কেন এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন, বিস্তারিত রিপোর্ট তিনি উল্লেখ করতে জানিয়েছেন যেখানে দুর্ঘটনাটি ঘটে তার আগের যে ক্রসিং ছিল সেখানে যখন পণ্যবাহী ট্রেনটি পৌঁছয় তিনি তার বাঁক ঘুরেই দেখতে পান যে কয়েক মিটার দূরত্বের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ওই যে গেটম্যান এবং স্টেশন মাস্টারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে যেটা উঠে এসছে যে তারা কোনোভাবেই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে গতি নিয়ে সামনে গিয়ে এগিয়েছে সেটি জানানোর জন্য এই পণ্যবাহী ট্রেনের সঙ্গে যোগাযোগই করে উঠতে পারেননি। তার কারণ
তাদের কারোর কাছে ওয়াকি টাকি নেই, ভিএইচএফ সেট নেই। এবং এই রিপোর্টে এই কাটিহার ডিভিশন যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কত সংখ্যক এই ভিএইচএফ এর সেটের অভাব রয়েছে সেই প্রসঙ্গের কথা রিপোর্টে তিনি উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ রেলের সেফটি ইকুইপমেন্ট যে যথাযথভাবে ট্রেনের কর্মীদের হাতে নেই সেই প্রশ্ন তিনি তুলেছেন রাঙাপানি স্টেশন দুর্ঘটনার ক্ষেত্রে। তৃতীয় যে বিষয়টা তিনি তার রিপোর্টের ক্ষেত্রে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার যিনি গার্ড ছিলেন, যার মৃত্যু হয়েছে, তার কোনো সই ছিল না, ট্রেন ম্যানেজারের কোনো সই নেই। অর্থাৎ স্টেশন মাস্টার কাউকে কোনো ফর্ম দেওয়ার পর যে পদ্ধতি মেনে ট্রেন চালাতে হবে সে তাকে একটা সই করিয়ে নেওয়ার কথা, সেটি দেওয়া হয়নি। তার কারণ তাড়াহুড়োর বশে তাড়াহুড়ো করে ট্রেন চালাতে গিয়ে সেখানে তাদেরকে দেওয়া হয়নি ফর্ম। ফলে এই ট্রেনটি যে অর্থাৎ প্রথমেই ফর্মের গন্ডগোল এবং তারপরেই তিনি হাতে যেটি পেয়েছেন সেই অনুযায়ী চালক এবং গার্ড নিজেদের মধ্যে সমন্বয় করে ট্রেন এগিয়ে নিয়ে গেছেন। এবং এই প্রসঙ্গের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে স্টেশন ছাড়ার পর, রাঙাপানি স্টেশন ছাড়ার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার যে স্টার্টার সিগন্যাল এবং অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল সেখানে যথাযথ নিয়ম মেনেই তারা এগিয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু ফর্মের গন্ডগোল, তাই পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে সেটা বোঝার কোনো উপায় ছিল না, ফলে তিনি ট্রেন এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে পণ্যবাহী ট্রেনের চালকের যে কোনো ভুল ছিল না। তার কারণ তোমার মনে আছে যে প্রথম দিনই চালকের গাফিলতির কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল। আর এই যে চালক যে দুর্ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন তার কারণটা যে ছিল ফর্মের গন্ডগোল, সিগন্যালিং ব্যবস্থার গন্ডগোল এবং যে প্রত্যক্ষভাবে সমন্বয় সংযোগের যে অভাব, তার জেরেই রাঙাপানির মতো দুর্ঘটনাটি ঘটে গেছে। সেটি সিসিআরএস তার প্রাথমিক রিপোর্ট যেটা রেলওয়ে বোর্ড কাছে জমা দিয়েছেন সেখানে তারা উল্লেখ করে দিয়েছেন। ধন্যবাদ আবির।